বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা, সে তো বাংলায় ভালো করে বলতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ, তাকে নিয়ে যতই আলোচনা সমালোচনার জন্ম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ততই বের হচ্ছে ভয়ঙ্কর তথ্য। অটোমেটিক্যালি অবৈধ কালো টাকায় ছেয়ে ফেলা শহর পর্যন্ত তিনি কিনে ফেলেছে, এমন কি তার বাংলাদেশেই নতুন একটি বেহেশতের মতো করে নিজের মতো করেছেন তিনি। আসুন ভিউয়ার্স, আমরা তার সেই অবৈধ সম্পদের বিস্তারিত তথ্য এবং কেন তাকে সরকার এবং দুদক আইন প্রশাসন এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রেখেছে, সব কিছু জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। এস আলম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না। গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কি করে, সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন, এই যে আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হইল 2 টাকা, আর হচ্ছে দরবেশের ইনকাম হইল মাসে 10 লাখ টাকা। তাহলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায়। এই গড় পর্তায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই। এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত 15 বছরে। এটা বুঝবেন কিভাবে? যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাংকগুলোতে কোটি টাকার এফডিআর আছে, শুধু জমানো আছে, এই সংখ্যাটা লাখের উপরে। মানে 1 লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে 1 কোটি টাকার উপরে। এখন শুধু কি 1 কোটি টাকা একটা ব্যাংকে আছে? শুধুমাত্র ব্যাংকে আছে না বাসায়ও আছে? শুধুমাত্র টাকায় আছে না ডলারেও আছে, গোল্ডেও আছে? বউকে 100, 200, 500 ভরি সোনা দিয়ে রেখেছে, দেখছেন না 2-1 দিনের ভিতরে 500 ভরি সোনার গল্প বের হয়েছে। তো এটাও তো একটা জমানো জিনিস। তারপর হচ্ছে বিদেশে আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে। তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি, 1% হবে না জনগোষ্ঠীর, তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। তো এখন আমরা তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমরা যারা পিছনে বসে আছি, গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম। আপনারা এখন থেকে মন কলা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া, আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব। তো এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে, বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন। তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক। তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম। এটা হচ্ছে বেনজির আহমেদের লুটপাটের সম্পত্তি। এস আলমের টাকা চিন্তা করেন, যে এস আলম 7টা-8টা ব্যাংকের মালিক, আমরা ভাগ করে নেই। তাহলে দেখেন, আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলেও আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে গড়ে। কারণ এদের এই 7টা-8টা ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে। তাহলে আমরা সবাই গড়ে পড়তায় বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মন কলা খান, কি আনন্দ, আহারে, আকাশে বাতাসে। আপনার সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম। আর কি চাওয়া আপনাদের? এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে? এত কিছু দিল আপনাদেরকে, এরপরও আপনারা খুশি না, তারপরও আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তারপরও নাকি ইনফ্লেশন। হিটলার হইলে বলতো গরিব মানুষ মেরে ফেলতে। হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মেরে ফেলছিল, যে যারা আনপ্রোডাক্টিভ, যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না, পঙ্গু, প্রতিবন্ধী, জিপসি, এদেরকে মেরে ফেলো। এবং হিটলার লাখ লাখ মানুষ মেরে ফেলছে। তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আমরা এখনও কৃতজ্ঞ হীরক রানীর দেশে, যে আমরা গরিব হওয়ার পরও ওনারা আমাদেরকে মারে নাই। গত 2 বছরে 100, গত রমজানে 5 জন, এই গত 30 দিনে 5 জন। আপনি শুধু সারা বিশ্বের মানচিত্রে একটা দেশ দেখান, যেই দেশ যুদ্ধ ছাড়া
পার্শ্ববর্তী বন্ধু বলা একটা দেশকে এতগুলো মানুষ হত্যা করেছে, বিশ্বের মানচিত্রে একটা দেশ যদি দেখাতে পারেন, আমি বলছি আমাদের রাজনীতি করার প্রয়োজন নাই। একটা দেশ পাবেন না, সারা বিশ্ব খুঁজে পাবেন না, যুদ্ধ চলে না, শান্তিপূর্ণ দেশে ধীরে ধীরে একটা একটা করে গুলি করে নাগরিকদেরকে হত্যা করছে। এবং তারা আমাদের চারপাশে বেড়া দিয়েছে। এই বেড়া কিন্তু আমরা দেইনি, এই বেড়া দিয়ে আমাদেরকে বৈরী প্রমাণ করার চেষ্টা করেছে, এই বেড়া দিয়ে আমাদেরকে চোর প্রমাণ করেছে। এটা একটা অসম্মান না জাতীয় স্বার্থের প্রতি? বলেন, আমাদেরকে ভারতের প্রয়োজন নাই, বরঞ্চ ভারতের আমাকে প্রয়োজন। কেন ভারতের আমাকে প্রয়োজন? ভারতের অখণ্ডতার জন্য আমার প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এগুলো যা যা আছে, আগরতলা আছে না, এই সকল লোকের খাওয়া দাওয়া আমাদের উপর নির্ভরশীল। বাংলাদেশ চতুর্থ রেমিটেন্স সোর্স ভারতের, এটা ভারতকে মনে রাখতে হবে। এখানে ভারতের 26 লাখ নাগরিক কাজ করে, 26 লাখ নাগরিক কাজ করে, যাদের সিংহভাগ অবৈধ এবং অনুমতি ছাড়া এখানে অবস্থান করছে। তাহলে বাংলাদেশের কোনো নাগরিক যদি সীমান্তে যায়, সেখানে যদি বিএসএফ গুলি করে হত্যা করে নাগরিককে, তাহলে এই 26 লাখ নাগরিককে প্রতিদিন হত্যা করা বৈধ। কই আমরা তো করছি না। কেন করছি না? কারণ আমরা সভ্য, আমরা ওদের মতো বর্বর না, আমরা ওদের মতো জানোয়ার না, পশু না। বিশ্বের একমাত্র সীমান্তরক্ষী বিএসএফ, যারা সীমান্ত। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে যাচ্ছে, বিভিন্নের কাছ থেকে বিস্তারিত জানবো যে সরকার পরিবর্তনের নতুন কোনো ইস্যুস কি মার্কিন আবারও দিচ্ছে কিনা। যেমন ডোনাল্ড লুর আবির্ভাবে কিন্তু অটোমেটিক্যালি আওয়ামী লীগের ভিতরে কন্দল দ্বন্দ্ব শুরু হয়েছে। বিস্তারিত জানবো বিভিন্নের কাছে। কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা, সে তো বাংলায় ভালো করে বলতে পারে না। পুতুলের কথা বলছেন, শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে, যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার এই কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে, যার অফিস ভারতে, যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে। সেটা কি সম্ভব? জাতীয় চার নেতার পুত্র সোহেল তাজ ছিলেন, নেতৃত্ব দেওয়ার মতো কেপাবল লোক, আগে আউট। সাইফুল ভাই বলেছেন, খোকন ভাই বলেছেন, এটি কি আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি, যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে, তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে। জনগণ যাকে ভোট দেয়, জনগণ যাকে নির্বাচিত করে, তিনি রাষ্ট্র চালাবেন, তিনি সরকার প্রধান হবেন। সেটা আপনি নির্ধারণ করার কি? এটা তো আপনার নির্ধারণের এখতিয়ার না। আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন? আপনার মৃত্যুর পরে আপনার দলকে চালাবে? আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে 5 ভাগে ভাগ হয়েছিল, মিজানুর রহমানের নেতৃত্বে এক দল, কামাল হোসেনের নেতৃত্বে এক খণ্ড, অমুকের নেতৃত্বে এক খণ্ড, আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতিতে আপনার দল কয় খণ্ড হবে একবার তাকিয়ে দেখেছেন? কারণ আওয়ামী লীগ তো কার্যত এখন আর গণমানুষের দল নাই। প্রথমত এটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে, দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। 139টা উপজেলায় নির্বাচন হয়েছে, তারা মুখে বলছে 15 থেকে 20% ভোট পড়ছে, কার্যত ভোট 10%-এর বেশি পড়ে নাই। জাতীয় নির্বাচনেই যেখানে 5 থেকে 7%-এর বেশি ভোট পড়ে নেই, উপজেলা নির্বাচনে কে যাবে? তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই, এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন। আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহসন, বেইমানি, ইত্যাদি আমরা করতে পারবো না, আপনারা পদত্যাগ করুন, অন্যথায় শুধু আওয়ামী লীগকে ধরবে না, আপনারা আর 2-3 বছর পরেই কিন্তু অবসরে যাবেন। জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না, কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন, মস্করা করছেন, ইত্যাদি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন। কাজী 1 by 1 কিন্তু সাইজ আপনারা হবেন। বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন, জেলে নিয়ে সাইজ করবেন। স্বপ্রণোদিত জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে, মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে। আজকে প্রবাসীদের সেটা বলছিলাম যে আপনাদের ভাই দেশের মানুষই এখন আর সুরক্ষিত না। তারপরেও বিদেশের যারা আছেন, আমাদের রাষ্ট্রদূতরা, দূতাবাসের কর্মকর্তারা, এইরকম একটা ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি টিকে আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে। কাজী প্রবাসীদের দিকে একটু নজর দিন।
যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন করেছে, তাদের দিয়ে বাংলাদেশের কার্যত যতটা না এখন সহযোগিতা হচ্ছে, কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে। কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে, যে রেমিটেন্সের যে প্রবাহ, রেমিটেন্সের যে ঘাটতি, রিজার্ভ যে তলানিতে, 48 বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব গর্ব করেছিলেন, এখন কোথায় গেছে সেই রিজার্ভ? আমাদের 1 লাখ 1.5 লাখ টাকায় মালয়েশিয়া মিডল ইস্টে যেতে পারে, আমাদের দেশে লাগে 4 লাখ 5 লাখ 6 লাখ, কারণ সিন্ডিকেট। এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রির ম্যান পাওয়ার, যেটা জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন, যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার উন্মুক্ত হয়েছিল। বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টে সম্মানের সাথে চাকরি করতে পারে, একজন আলেমের বেতন 4 লাখ 5 লাখ টাকা করে। কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা, ইমামরা যেতে পারছে না। মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি, পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে। ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় সুপার শপগুলো, চেইন শপ, লুলু, তারপর আরো কি কি যেন, সব ইন্ডিয়ান কোম্পানি। সেটা আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি, আমাদের দেশ একটা মুসলিম কান্ট্রি, আমাদের কৃষকের উৎপাদিত সবজি, মাছ, মাংস তোমরা এখানে নাও, আমরা হিউজ মার্কেট ছিল। কিন্তু এইদিকে নজর নাই, কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না, তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয়। যেখানে সালমানের প্রমাণের মতো দরবেশরা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের দেখেছেন তার একটা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে 330 কোটি টাকা লোন নিয়েছে। এখন কথা বলা মুশকিল। আবার আমরা কথা বললে হেড টেলিভিশন আছে, বসুন্ধরা গ্রুপের টেলিভিশন, পত্রপত্র মুখের, যার বিরুদ্ধে কথা বলবে আমাদের নিউজ কাভারেজ করবে না। এখন কথা বলা চুরি করবে, কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা খুলে বসেছে গার্ড দেওয়ার জন্য, পিয়ন বসাইছে, যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখানে তারা নিউজ কাভারেজ দেবে না। তো নিউজ কাভারেজ দেউক আর না দেউক, আমাদের প্রতিবাদ চলবে। দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই 2 কোটি প্রবাসীদের সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধুরা দেশে আছে, আগামীর লড়াই সংগ্রাম, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না। আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।